তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যগুলিতে কি কি বলা হয়েছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা জানো 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপীয় মানচিত্র পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেই সম্মেলনের সভাপতি ছিলেন প্রিন্স মেটারনিখ এবং সম্পাদক ছিলেন ফ্রেডেরিক ভন জিনেস। এখানে মোট 3টি নীতি গৃহীত হয়েছিল: ন্যায্য অধিকারদান নীতি, ক্ষতিপূরণদান নীতি এবং শক্তিসাম্য নীতি। আজকের ভিডিওতে আমি তার সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি এবং উত্তরটিও তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং উত্তরটা নিজেদের খাতায় লিখে নাও। ফ্রান্সে নেপোলিয়নের উত্থানের ফলে সারা ইউরোপের রাষ্ট্র ব্যবস্থায় বিরাট পরিবর্তন দেখা যায়। তার পতনের ফলে ইউরোপীয় পুনর্গঠন ও পুনর্গঠনের কাজ জরুরি হয়ে ওঠে। তাই রাশিয়ার জার, অস্ট্রিয়ার সম্রাট, পার্সিয়ার রাজা প্রমুখরা এবং কয়েকজন বিচক্ষণ রাজনীতিবিদ 1815 খ্রিস্টাব্দে ভিয়েনাতে একটি কূটনৈতিক সম্মেলনে সমবেত হন। অস্ট্রিয়ার পররাষ্ট্র সচিব মেটারনিখ এই সম্মেলনের সভাপতি ও প্রধান নিয়ন্ত্রক ছিলেন। নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে এবং ইউরোপে শক্তি সাম্যের দিকে লক্ষ্য রেখে সম্মেলনের প্রতিনিধিরা মোট 3টি নীতি অনুসরণ করেছিলেন: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি। প্রথমেই আমরা দেখে নেব ন্যায্য অধিকার নীতি কি, কেন এই নীতি গৃহীত হয়েছিল। ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে সম্মেলনের প্রাক বিপ্লবের অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যে সমস্ত রাজা বা রাজবংশ ইউরোপের বিভিন্ন দেশে বা রাজ্যে রাজত্ব করেছিলেন তাদের নিজ নিজ রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করা ছিল ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য। যেমন ইটালিতে এবং জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপিত হলো। পোপ পুনরায় তার ইটালির রাজ্য ফিরে পেলেন। ফ্রান্স ও স্পেনে পূর্ব পরিবার এবং ইংরেজ সিংহাসনে অরেঞ্জ পরিবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। তবে সম্মেলনের নেতারা ন্যায্য অধিকার নীতি সর্বত্র সমানভাবে প্রয়োগ করেননি, ফলে ন্যায্য অধিকার নীতির সঠিক প্রয়োগ ঘটেনি। আমরা দেখে নেব ক্ষতিপূরণ নীতি কি। ভিয়েনা সম্মেলনে সমবেত রাষ্ট্রপ্রধানরা যে ক্ষতিপূরণ নীতি প্রয়োগ করেছিলেন তার উদ্দেশ্য ছিল একটি, তা হলো নেপোলিয়নের যুদ্ধে দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পরাজয়ে ভীতি ও ক্ষতি স্বীকার করেছে সেই সব দেশকে পুরস্কৃত করা হবে। এই নীতির বিরুদ্ধে অস্ট্রিয়া, রাশিয়া, পার্সিয়া ও ইংল্যান্ড এই 4টি শক্তিকে নানা জায়গা বা এলাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যেমন ইংল্যান্ড পেল স্পেন, সিংহল, দক্ষিণ আফ্রিকা, মাল্টা এবং আয়োনিয়ান দ্বীপপুঞ্জ। রাশিয়া পেল ওয়ারসো, ফিনল্যান্ড, বসনিয়া। পার্সিয়া পেল স্যাক্সনির উত্তর অংশ, ডানজিগ ও রাইন প্রদেশগুলি এবং সুইডেন পেল নরওয়ে প্রভৃতি। সুতরাং স্পষ্টই দেখা যায় ক্ষতিপূরণ নীতি কয়েকটি দেশের প্রতি অবিচার করা হয়েছিল। সব দেশকে ক্ষতিপূরণ নীতি অনুযায়ী তার রাজ্যগুলি ফিরিয়ে দেওয়া হয়নি। সুতরাং এই নীতিও সমালোচিত হয়েছিল। শেষ নীতি অর্থাৎ শক্তি সাম্য নীতিতে কি বলা হয়েছিল? শক্তি সাম্য নীতির মূল কথা ছিল ভবিষ্যতে ফ্রান্স যাতে পুনরায় শক্তি সঞ্চয় করে ইউরোপের মানচিত্রকে ওলটপালট করতে না পারে সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এই নীতি অনুযায়ী ফ্রান্সের চারধারে শক্তিশালী রাজ্যের ব্যূহ তৈরি করা হয়েছিল। এইসব রাজ্য যাতে একে অপর থেকে শক্তিশালী হতে না পারে সেই দিকেও নজর দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।